হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকের লাইভটা কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য, এইচএসসি 25 ব্যাচের জন্য। আহ, আমি জানি যে সব ব্যাচের স্টুডেন্টরাই আসলে আমার এই লাইভটা হয়তো দেখতেছো, কিন্তু আজকের লাইভটা আমরা ডেডিকেট করতেছি হচ্ছে মূলত 25 ব্যাচের জন্য। 25 ব্যাচ কিভাবে সামনে পড়াশোনাগুলো আগাবে, যেহেতু সেকেন্ড টাইমারদের আসলে কি দরকার, এক্সট্রা কেয়ার দরকার বলে আমরা সবসময় মনে করি, সবসময় বিশ্বাস করি। এই জন্য সেকেন্ড টাইমারদের জন্য লাইভ বা এই টাইপের ব্যাপার সব একটু বেশি হয়, কারণ ওদের মেন্টাল সাপোর্ট দরকার হয়। ওরা সবসময় কি মানে মাঝে মাঝে দেখা যায় যে ওদের যে ফ্লোটা দরকার সেই ফ্লো এর মধ্যে একটু ধাক্কা দিতে হয়। সেই ধাক্কা দেওয়ার জন্যই কিন্তু আমরা মাঝে মাঝে এরকম লাইভে চলে আসি। আমি একটু অসুস্থ, ভয়েস হয়তো একটু খারাপ শোনা যেতে পারে, গলা ব্যথা, ফ্যারিনজাইটিস, কিন্তু আমার মনে হয় তারপরও তোমাদের কাছে ব্যাপারটা একদমই ক্লিয়ার, তোমরা শুনতে পারবা। আমি একটু চেক করে নিচ্ছি যে আমাকে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। আমি এই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে তোমরা পড়াশোনা করবে, কয় মাসের মধ্যে তোমরা সিলেবাসটা আগাবে বা শেষ করবে, ঠিক আছে, কিভাবে পড়লে আরো ভালো মার্ক তোলা সম্ভব, তোমার এই অবস্থানে কি পরিমাণ মার্ক অ্যাটলিস্ট থাকা উচিত, সবকিছু নিয়েই মূলত এই লাইভে আমরা কথা বলবো। ঠিক আছে, সবকিছু নিয়েই মূলত আমরা এই লাইভে কথা বলবো। তো তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করতে পারো। ঠিক আছে, আমাকে বোধহয় একটু কালো দেখা যাচ্ছে, তাই না? তো আমি একটু লাইটটা বাড়াই নেই যাতে আমাকে আর একটু সুন্দর দেখা যায়। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা আমরা এখন হচ্ছে একটা লাইভ করে ফেলবো। তোমাদের যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা এই লাইভের কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করবো লাইভে মানে উত্তর দেওয়ার। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম প্রশ্ন এসছে, জার্সি কই থেকে নিছেন? জার্সি এক জায়গা থেকে নেওয়া হয়েছে, কিনবই জার্সি নামে একটা নতুন জার্সির পেজ চলে আসছে, তোমরা সেখান থেকেও নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তো আমরা একটু কথা বলি। ঠিক আছে, খেয়াল করো, প্রথমত হচ্ছে এইচএসসি 25 ব্যাচ যারা আছো, তারা তাদের যেটা সবচেয়ে বড় সমস্যা এখন, তাদের একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ভাই সিলেবাস কবের মধ্যে শেষ করব? সিলেবাস শেষ করব কবের মধ্যে? সিলেবাস শেষ করব কবের মধ্যে? তো তোমার একটা জিনিস আসলে টার্গেট রাখতে হবে। আমরা কিন্তু যখন তোমরা মে মাসের শুরুতে ছিলা, তোমরা যখন মে মাসের শুরুতে ছিলা, তখন আমরা বলছিলাম যে তোমরা মে, জুন, তারপরে কি জুলাই, আর হচ্ছে আগস্ট, এই 4 মাস, এই 4 মাসের মধ্যে তোমাদের একটা বার সিলেবাস শেষ করতে হবে। ঠিক আছে, এই 4 মাসের মধ্যে তোমাদের একবার সিলেবাস শেষ করতে হবে। এটাই তোমার একটা মুখ্য টার্গেট হওয়া উচিত। কেন এটা তোমার মুখ্য টার্গেট হওয়া উচিত আমি যদি বলি, তাহলে খুবই সহজ সরল উত্তর। তুমি দেখবা যে মোটামুটি কিন্তু এই যে জুলাই আগস্টের মধ্যেই কিন্তু এইচএসসি সিলেবাস, এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যাবে। যেহেতু এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, ফার্স্ট টাইমাররা চলে আসবে, তো মোটামুটি এর কাছাকাছি সময়ের মধ্যে তোমার একবার সিলেবাস শেষ করে ফেলতে হবে সুন্দরভাবে। এরপরে ফার্স্ট টাইমার যখন আরেকবার পড়বে, তখনও তোমার আরো একবার বা দুইবার সুন্দরভাবে সিলেবাস শেষ করতে হবে। তো এইটার হবে তোমার হচ্ছে সিলেবাস শেষ করার টার্গেট। এই টার্গেট ধরে যদি তুমি আগাও বা পড়াশোনা করো, তাহলে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। বুঝতে পারছো? তোমরা খালি বারবার এই প্রশ্নগুলো করো। তো আমার মনে হচ্ছে একটা ভিডিও বা একটা লাইভের মাধ্যমে সবকিছুর উত্তর যদি তোমাদের দিয়ে দেয় এই সিচুয়েশনে দাঁড়ায়, তাহলে সবচেয়ে ভালো হয়। ওকে, আচ্ছা। তো সিলেবাস শেষ করার ব্যাপারটা আমরা বললাম, ভাই কয়বার রিভিশন দিব, এটা একটা প্রশ্ন। দেখো, এই সময়ের মধ্যে তুমি খুব ভালোভাবে পড়ে সুন্দরভাবে তুমি একবার সিলেবাস শেষ করবা। ঠিক আছে, এরপরে তুমি আরো একবার সিলেবাস শেষ করবা, এবং তারপর তুমি চেষ্টা করবা দুইবার এক বা দুইবার ভালোভাবে রিভিশন করার এবং বারবার অনেক অনেক পরীক্ষা দেওয়ার এবং মডেল টেস্ট দেওয়ার। ঠিক আছে, তাহলে দেখবা আলটিমেটলি তোমার পুরো সিলেবাসটা সুন্দরভাবে শেষ হয়ে যাবে, এবং আলটিমেটলি কি হবে, এবং তুমি একটা জিনিস দেখবা যে তোমার রিভিশনটাও কিন্তু অনেক দূর আগায় আসবে। বুঝতে পারছো? রিভিশনটা অনেক দূর কভার হয়ে যাবে। আমরা এইভাবে চেষ্টা করব আমাদের পড়াশোনাগুলো আগানোর। ওকে, আচ্ছা, একটা প্রশ্ন পাইছি, খুবই কমন একটা প্রশ্ন, যেটা তোমাদের সবারই ক্ষেত্রে আমি খেয়াল করে দেখছি, যেটা সবার ক্ষেত্রেই কমন। কি বলতো? সবার ক্ষেত্রে একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাই আমার হচ্ছে সবার ক্ষেত্রে একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাই মোবাইলের প্রতি আসক্তি কিভাবে কমাবো? মোবাইলের প্রতি আসক্তি কমানোর সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে মোবাইল বাবা মার কাছে দিয়ে দেওয়া।
মোবাইলের প্রতি আসক্তি কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে মোবাইল বাবা মার কাছে দিয়ে দাও। এটা আমি এই পদ্ধতিতে বিশ্বাস করি। ঠিক আছে, একটা জিনিস তুমি খেয়াল করো, তোমার এই মোবাইলটা কখন দরকার? যখন তুমি ধরো অনলাইনে কোনো ক্লাস দেখতেছো বা পরীক্ষা দিচ্ছ, সেটা একটা নির্দিষ্ট টাইমে, সেটা কিন্তু একটু নির্দিষ্ট টাইমে কি হবে, একটা নির্দিষ্ট টাইমে তোমার সেটা দেখতে হবে। বাকি সময় তো তোমার মোবাইলের দরকার নাই। তখন তুমি কি করবা? বাকি সময় যদি কোনো কিছু দরকার হয়, কোনো কিছু যদি তোমার সার্চ করার দরকার হয়, তুমি একটা খাতায় লিখে রাখো। নির্দিষ্ট সময় যখন তুমি তোমার বাবা মার কাছ থেকে ফোন হাতে নিবা, তখন তুমি কি করবা? তখন তুমি সেটা সার্চ দিয়ে দেখে নিতে পারো। এর চেয়ে ভালো ওয়ে আর আমার জানা নাই। বুঝতে পারছো? একজন বলছে ভাইয়ের গলা ভেঙে গেছে। গলা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে গতকালকে আমার ডিউটি ছিল, তো যাওয়ার সময় আমি একদম ভিজে, 100% ভিজে গেছি। তো পরবর্তীতে ভেজা অবস্থায় অনেকক্ষণ জামা কাপড় ছিল না, তো তখন মনে করো এটা পরেই ভেজা জামা কাপড় পরে ডিউটি করা লাগছে, তারপরে গলাটা ভেঙে গেছে। বুঝতে পারছো? এই আর কি। কিন্তু আজকের প্ল্যান ছিল যে আজকে তোমাদের একটা সেশন নিব, তো এই জন্য আসলে তারপরে সেশন নিচ্ছি আর কি। আমার মনে হয় তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, তাই না? আচ্ছা, তো মোবাইল আসক্তি নিয়ে কিন্তু আমরা বলে ফেলছি। এরপরে তোমাদের একটা প্রশ্ন হচ্ছে, ভাই জিকে ইংলিশ কিভাবে পড়বো? তো প্রথমে আমি যদি জিকের কথা বলি, জিকে তুমি সবার প্রথমে যেটা করবা সেটা হচ্ছে টপিকটা সুন্দরভাবে পড়ে নিবা। শুরুতেই প্রশ্ন সলভে যাওয়া যাবে না। শুরুতে তুমি সুন্দরভাবে কি করবা? শুরুতে তুমি সুন্দরভাবে টপিক গুলা পড়বা। যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে, সেই টপিকগুলো তুমি পড়বা। তোমার কাছে যে বই থাকুক না কেন, আরটিডিএস এর বই থাকতে পারে, অ্যাসপেক্ট, জয় কলি, তোমার কোচিং এর বই, জুবায়ের জিকে এমপি3, তোমার কাছে যে বই আছে, তুমি সেই বইটা যদি সুন্দরভাবে সুন্দরভাবে তুমি যদি একবার করে দেখে ফেলো, একবার করে পড়ে ফেলো, একবার গল্পের বইয়ের মতো তুমি যদি পড়ে ফেলো, ঠিক আছে, তাহলে তোমার কাছে জিকেটা পড়তে ভালো লাগবে, ইজি লাগবে। জিকেটাকে তুমি পড়া হিসেবে না নিয়ে এটাকে একটা মানে একটু ভালো লাগার জিনিস হিসেবে নেওয়ার চেষ্টা করবে। ধরো তুমি মুক্তিযুদ্ধ পড়তেছো, তুমি মুক্তিযুদ্ধটাকে একটু গল্পের মতো করে পড়ার চেষ্টা করো। মাসগুলো ধরে ধরে তুমি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করো। তুমি যখন একটা দেশ পড়তেছো, তখন তুমি মাথার মধ্যে ইন্টারন্যাশনাল যখন তুমি পড়তেছো, তখন তুমি ম্যাপ সামনে রাখতে পারো। তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি সামনে একটা দেশে ধরো ঘুরতে যাবা, বুঝছো না? তুমি ধরো একটা দেশে ঘুরতে যাবা, তাহলে সে দেশ সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকার দরকার আছে না? হ্যাঁ, তুমি যদি এইভাবে চিন্তা করে জিনিসটা পড়ো, যে ধরো তুমি তুমি ধরো ইয়ে সম্পর্কে পড়ছো, তুমি ধরো ইরান সম্পর্কে পড়তেছো, তোমার তো এমনিতেই এটা মানে ভালো লাগা থেকে জানা উচিত, তাই না? তোমার তো এটা এমনিতে ভালো লাগা থেকেই জানা উচিত যে ইরান সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তুমি যদি এটাকে পড়া হিসেবে না নিয়ে ভালো লাগার হিসেবে পড়ো, তাহলে তোমার ভালো মনে থাকবে। টপিক পড়ার পরে তুমি কোয়েশ্চেন সলভ করবা। কোয়েশ্চেন সলভের জন্য তুমি যেটা করবা, তুমি হচ্ছে মেডিকেল, তারপরে হচ্ছে বিসিএস, তারপরে ভার্সিটির প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন তুমি সলভ করবে। এখন ঘটনা হচ্ছে যে বিসিএস এর প্রশ্ন সলভ কিন্তু সাদি ভাই অলরেডি প্লেলিস্ট বানানো শুরু করছে। তোমরা এক্ষেত্রে অনেক বিশাল একটা হেল্প পাবো। আমাদের যে রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেল আছে, সেখানেই কিন্তু তোমরা এই প্লেলিস্ট পেয়ে যাবে। আমি মাঝে মাঝে কিন্তু পোস্ট করি, তোমরা দেখবা। ঠিক আছে, তো এই যে দেখো, তুমি সুন্দরভাবে টপিক পড়লা এবং এই প্রশ্ন সলভ করলা, এবং দিনে তুমি যদি 1 ঘন্টা করে সময়ও রাখো জিকে ইংলিশ পড়ার জন্য, তাহলে দেখবা জিকে ইংলিশ নিয়ে তোমার খুব একটা প্যারা খাইতে হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তো এরপরে আমরা যদি একটু ইংরেজির কথা বলি, ইংরেজির ক্ষেত্রে আবার আমি একটু উল্টা উল্টা কথা বলি সাধারণত। ইংলিশের ক্ষেত্রে আমি যেটা বলি সবার প্রথমে, সেটা হচ্ছে তুমি শুরুতেই কিছু চলে যাবা, কোয়েশ্চেন সলভে চলে যাবা। আবারও একই কথা, মেডিকেল, বিসিএস এবং কি, এবং হচ্ছে ভার্সিটি, তুমি হচ্ছে প্রশ্ন সলভে চলে যাবে, এবং যে কোয়েশ্চেন তুমি সলভ করবা সেটা তুমি সেটার এক্সপ্লানেশন, সেটার এক্সপ্লানেশন তুমি খুব সুন্দরভাবে পড়ে নিবা। সেটার এক্সপ্লানেশন তুমি খুব সুন্দরভাবে পড়ে নিবা। যখন তুমি এটার এক্সপ্লানেশনটা পড়ে নিবা, তখন কিন্তু তোমার পড়াটা কমপ্লিট হবে, তখন কিন্তু তোমার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। তো ইংরেজির ক্ষেত্রে আমি আগে বলি তুমি প্রশ্ন সলভ করো, তারপর তুমি এক্সপ্লেনেশন পড়ো। ভাই কোন কোন টপিক পড়বো এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আমাদের ইউটিউব চ্যানেলই আছে। ঠিক আছে, তুমি দেখবা যে পার্টস অফ স্পিচ থেকে রেগুলার প্রশ্ন আসতেছে, ভার্ব থেকে রেগুলার প্রশ্ন আসতেছে বিশেষ করে। তারপরে তুমি দেখবা ভয়েস, ন্যারেশন, ভোকাবুলারি, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসতেছে। প্রিপোজিশন থেকে রেগুলার প্রশ্ন আসে, স্পেলিং থেকে রেগুলার প্রশ্ন আসে। যেগুলো থেকে রেগুলার প্রশ্ন আসতেছে, তুমি সেগুলো একটু, এই যে বিগত বছরের প্রশ্নগুলো একটু বুঝে সলভ করো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তোমার ইংরেজি নিয়ে অতটা সমস্যা হবে না। কিন্তু সমস্যা হচ্ছে একটা, তোমরা শুধু গাইডলাইন শোনো, কিন্তু সত্যি কথা বলতে সেটাকে মানে অন্তরে ধারণ করো না, অন্তরে ধারণ করো না, যার কারণে এই সমস্যাটা হয়। বুঝতে পারছো আমার কথা?
একজন বলতেছে ব্রাজিল মানেই আগুন। হ্যাঁ, ব্রাজিল মানে আগুন অবশ্যই, ঠিক আছে। এই যে ভালো ভালো দল খেলা মানে খেলে, এই জন্যই তো আমাদের দেখতে ভালো লাগে। যদি ব্রাজিল না থাকতো তাহলে আর্জেন্টিনা বারবার যে জিতে, এটা তো মানে মজা লাগতো না। যে গতবার যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, ব্রাজিল যদি ভালো না খেলে মানে খারাপ খেলতো তাহলে তো মজাই পাইতাম। ব্রাজিল ভালো খেলছে কিন্তু ওরা জিততে পারে নাই, ঠিক আছে, ওরা জিততে পারে নাই, ওরা জিততে পারে না জন্যই তো ভালো লাগছে, এই জন্যই তো মজা পাইছি। তাছাড়া তো আমারও খারাপ লাগতো যদি শুধু আর্জেন্টিনার প্রতিবার জিততো, তাহলে তো সত্যিকারের মজাটা পাইতাম না। আর্জেন্টিনা জিতছে এবং ব্রাজিল হারছে জন্যই তো ভালো লাগাটা কাজ করে। আমি কি বুঝতে পারছি তোমাদের? হ্যাঁ, আর্জেন্টিনা গতবার জিতে গেছে, এবার না জিতলেও চলবে, এবার ব্রাজিল জিতলে আমি খুশি হব, কোনো সমস্যা নেই। ওরা অনেকদিন ধরে জিততেছে না, ওদের এবার একটু জিতলে আমারও ভালো লাগবে, ঠিক আছে। এই যাই হোক, আমরা একটু অন্যদিকে চলে গেছিলাম, আমরা আবার কাজের কথায় ফিরে আসি। আচ্ছা, এখন বলছে যে কম পড়লে টেনশনে ঘুম আসে না, আবার বেশি পড়লে ঘুম ভাঙে না। তো তুমি ব্যালেন্স করে পড়ো। তোমার ঘুমের দিনে একটা টাইম ফিক্স থাকবে, বুঝছো? দিনের ঘুমের টাইম ফিক্স কি? অনেকেই হয়তো বলতে পারে যে যে আমি দিনে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায় আমি হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছি, পুরো ভুয়া কথাবার্তা, এগুলো শোনার দরকার নেই। তোমার এই ভাই অ্যাডমিশন টাইমও 6-7 ঘন্টা ঘুমাইছে। ঘুম তোমার পারফেক্টলি ঘুমাবা, কোনো সমস্যা নাই। পারফেক্টলি ঘুমায়ও তুমি মেডিকেলে, টপ মেডিকেলে চান্স পাবা, কোনো সমস্যা না। আমি নিজে পাইছি, তোমরাও পাবা। ভালো মতো ঘুমাও, কিন্তু সারাদিনে যে সময়টুকু আছে সেই সময়টুকু তুমি পারফেক্টলি ব্যবহার করো, তাহলেই হবে। বুঝতে পারছো? অনেকে তোমরা একটা কথা বলো যে ভাই মোটিভেশন পাই না পড়ালেখা করার, ঠিক আছে। আমি একটা কথা একটু তোমাদেরকে বলতে চাই, যে মানে এটা একটু হার্শ শোনায়। আমার কথা হচ্ছে যে তুমি একটা বার মেডিকেল মিস করে ফেলছো ভাই, ঠিক আছে। তোমার অনেক বন্ধু বান্ধব মেডিকেলে পড়তেছে বা ভার্সিটিতে পড়তেছে, তোমার এখন মোটিভেশন কেন লাগবে? তোমার তো রাগ জেদ থেকেই পড়া উচিত, তোমার আবার মোটিভেশন কেন লাগবে? মোটিভেশন লাগবে হচ্ছে নিব্বা নিব্বি গ্রুপের, মানে হচ্ছে যারা হচ্ছে এই যে 27 ব্যাচ, যারা 28 ব্যাচ, এবার যারা এসএসসি পাস করলো, তাদের দিব হচ্ছে মোটিভেশন। হ্যাঁ, তোমাদের মেডিকেলে চান্স পাইতে হবে, মেডিকেলে চান্স পেলে এই হবে সেই হবে, তাদেরকে দিব মোটিভেশন। তোমাদের মোটিভেশন দেয়া লাগবে? তোমাদের তো মানে এমনি ধুমায় খালি পড়ালেখাই করা উচিত, যে যে আমি চান্স না পাই আর থামতেছি না ভাই। তোমাদের আবার মোটিভেশন কিসের? বুঝতে পারছো আমার কথা? এই আর কি। আচ্ছা, কিছু প্রশ্ন আছে। এবার 27 ব্যাচ অলরেডি কমেন্ট করছে যে 27 ব্যাচের কোর্সে ভর্তি চেয়েছিলাম কিন্তু লেট হয়ে গেছে। লেট হয় নাই, কারণ 27 ব্যাচের প্রি মেডিকেল প্রোগ্রাম এখনো শুরুই হয়নি। তুমি এখনো জয়েন করে ক্লাস দেখতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের 27 ব্যাচের কোর্সে এখনো 2বার এই পড়ানো হবে। তো 27 ব্যাচের যে কোর্স আছে এটা চির নতুন কোর্স, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। ইফেক্টিভ ওয়েতে কিভাবে রিভিশন দিব? তুমি একটা পড়ার সময় একটা প্যাটার্ন মেনটেন করবা। কি পড়া আমি কি প্যাটার্ন মেনটেন করবা বলো তো আমাকে? প্রথমে তুমি কি করো? প্রথমে তুমি হচ্ছে বইটা ভালোভাবে পড়ো, তাই না? তো বই যখন তুমি পড়বা, তখন কোচিং থেকে তো আমরা একটা লাইন দাগায় দিছি বা পড়ানোর সময় বলছি, তাই না? আমরা হচ্ছে রিভিশন নিয়ে বলতেছি। কি নিয়ে বলতেছি? আমরা বলতেছি হচ্ছে রিভিশন নিয়ে, ঠিক আছে। তো রিভিশনের সময় যেটা হয়, আমরা বইতে একবার খুব ভালো করে পড়ছি, প্রথমবার পড়তে কিন্তু অনেক সময় লাগছে, তাই না? প্রথমবার পড়তে কিন্তু অনেক সময় লাগতেছে। দেখো, আমি কিন্তু উত্তর দিচ্ছি, সাথে আবার কিন্তু আমাদের যারা মেন্টর আছে ওরাও কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে, যাতে কোনো প্রশ্নের উত্তর তোমাদের মিস না হয়। বুঝতে পারছো? তো বই যখন তোমরা পড়ো, তখন আমরা তো লাইন দাগাই দেই, তাই না? এরপরে তোমাদের নিজস্ব কিছু লাইন আছে না? তোমরা নিজেরা যখন পড়বে, তোমরা নিজেরাও কিছু জিনিসপত্র মার্ক করে রাখবা, যেগুলো তোমাদের মনে থাকে না, যেগুলো তোমাদের ভুল হয়। বা যখন তুমি পরীক্ষা দিছ, পরীক্ষার যে ভুলগুলো, সেটার জন্য একটা কি ভুলের খাতা রাখতে পারো বা বইয়ের মধ্যে মার্ক করে রাখতে পারো। তো এটা হচ্ছে নিজের মার্ক করা। নিজের যে মার্ক করা, সেই নিজের মার্ক করা একটা জিনিস থাকবে। তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো, তখন কিছু প্রশ্ন আছে না যেগুলো তুমি এমনিতেই পারো সব সময়? কিছু প্রশ্ন আছে না যেগুলো তুমি এমনিতেই পারো সব সময়? সেগুলো তো বারবার এত রিভাইজ না করলেও চলবে। তো প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি কিছু জিনিসপত্র মার্ক করে রাখবা, যে জিনিসগুলো তুমি রিভিশনের সময় দেখবা, এখানেও তুমি মার্ক করে রাখবা। সেম অনুশীলনীও তাই, অনুশীলনী। তো প্রথমবার তুমি যদি খুব ভালো করে পড়ো এবং তোমার ভুলে যাওয়ার জায়গাগুলো যদি মার্ক করে রাখো, প্রথমবার যদি ভালো করে বুঝে বুঝে পড়ো, তাহলে পরবর্তীতে প্রথমবার ধরো রিভিশন দিতে একটা চ্যাপ্টার পড়তে, প্রথম একটা চ্যাপ্টার পড়তে তোমার ধরো একদিন বা ধরো 10-12 ঘন্টা সময় লাগছে,
দ্বিতীয়বার পড়ার সময় এটা তো 10-12 ঘন্টা লাগালে হবে না ভাই। তখন তো তুমি ভালো মতো একবার পড়া আছে, তখন তোমার টার্গেট থাকতে হবে চ্যাপ্টারটা আমি 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ করবো, বা অ্যাটলিস্ট 4 ঘন্টার মধ্যে শেষ করব। পরের বারও যদি এটা 12 ঘন্টা লাগে, তাহলে তোমার বুঝতে হবে প্রথমবার তোমার ভালো মতো পড়া হয় নাই। বুঝতে পারছো আমার কথা? তুমি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করো, তাহলে তোমার জন্য পড়াশোনাটা একটু তুলনামূলক ইজিয়ার হয়ে আসবে। কারণ তুমি যতবার একটা জিনিস বারবার দেখবা, বারবার একটা জিনিসের উপরে চোখ পড়বে, তখন তোমার ব্রেনের মধ্যে এই জিনিসটা সেট হবে, এটা ফটোগ্রাফিক মেমোরির মতো কাজ করবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এই যে তোমাদের হয়তো শুনতে অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে একটু কাশি হচ্ছে, আমার গলা ব্যথা বা ফ্যারিনজাইটিস হয়েছে মূলত। গতকাল অফিসে মানে হাসপাতালে যাওয়ার সময় পুরোপুরি ভিজে গেছিলাম, তো যার কারণে গলার অবস্থা একদমই খারাপ। কিন্তু আজকে একটা সেশন তোমাদের নিব বলে চিন্তা করছি, তো এই জন্য আসলে নিচ্ছি। একজন আরো কিছু প্রশ্ন আছে ভাই, কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে 2000 সালের আগের কোশ্চেন কি সলভ করব? আমি আসলে খুব বেশি প্রয়োজন মনে করি না, আমি নিজেও কখনো করি নাই। তবে তোমাদের হাতে যদি প্রশ্ন থাকে তুমি করতে পারো, তবে সিলেবাসের বাইরের কোনো প্রশ্ন সলভ করার কোনোই দরকার নেই। 2000 সালের আগে তুমি দেখবে বিশেষ করে বায়োলজিতে তোমার এমন এমন টপিক যেমন তেলাপোকার হাবিজাবি প্রশ্ন ছিল, এগুলো থেকে কিন্তু মেডিকেলে এখন আর প্রশ্ন আসবে না ভাই। তুমি যদি এই প্রশ্নগুলো সলভ করতে যে মেইন পড়া তোমার গ্যাপ চলে যায়, তাহলে কিন্তু হবে না। ওগুলো কারা পড়বে? সব পড়া শেষ, পরীক্ষা দিলেই 90 পায়, তারা 2000 সাল 1900 সাল প্রশ্ন পড়ুক, তাতে তো তোমার কোনো প্যারা নাই। বুঝতে পারছো আমার কথা? এই আর কি। আচ্ছা, তো আমাদের যে ব্যাচ, সেকেন্ড টাইম ব্যাচ, তোমরা জানো এটা জিএসটি পরবর্তী যে ব্যাচ, সেটা মোটামুটি গত মাসের, সরি এই মাস, হ্যাঁ গত মাসেরই তো, মে মাস থেকেই তো শুরু হলো। ঠিক আছে, মানে জিএসটি পরীক্ষার পরপরই শুরু হয়েছে আর কি। তো সেখানে কিন্তু মাইনুল রেগুলার গাইডলাইন সেশন নেয়, তো আহ, এই ওপেন গাইডলাইন সেশনগুলো একটু কম হচ্ছিল, তাই আমি ভাবলাম যে তোমাদের জন্য এই সেশনটা অবশ্যই কি নেওয়া দরকার, এই জন্য আসলে এই সেশনে দাঁড়ানো। কোনো প্রশ্নের উত্তর বাদ পড়ে গেলে আমাকে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই আমি এক্সাম দিতে পারি না, একদিনে একই সাবজেক্ট পড়লে বোরিং লাগে, এটা আমার হ্যাবিট, সাবজেক্ট চেঞ্জ করে পড়তে হয়, এক্ষেত্রে কি উনি রিভিউ এক্সাম গুলো বেটার হবে? এখন ধরো যদি তোমার এরকম হয়, তুমি যেটা করতে পারো, আমারও এই সমস্যা ছিল, বুঝতে পারছো, যে আমি একদিনে একটা সাবজেক্ট পড়তে খুব বোর লাগতো। তবে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, যে উইকলি এক্সাম গুলো তাহলে খুবই মানে ওটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে, তবে ডেইলি এক্সাম বাদ দেওয়া যাবে না। ধরো তুমি ডেইলি এক্সামে মার্ক একটু কম আসলো, কিন্তু তোমার টার্গেট করতে হবে যে হ্যাঁ রিভিউ এক্সাম আমার 85% মার্কস তুলতেই হবে। ঠিক আছে, কিন্তু ডেইলি এক্সাম তুমি পরীক্ষাটা অবশ্যই দিবা। কেন ভাই পরীক্ষাটা দিব? কারণ পরীক্ষাটা দিলে পরীক্ষার মধ্যে ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয়। সেই প্রশ্নগুলো কি হবে? সেই প্রশ্নগুলো তুমি কি করবা, বারবার তুমি দেখতেছো, পরীক্ষা দিচ্ছ, তোমার মাথার মধ্যে সেট হবে। তুমি যত বেশি পরীক্ষা দিবা, আমাদের যত পরীক্ষা হয়, তুমি দেখবা আমাদের ব্যাচের মধ্যে ডেইলি এক্সাম হয়, উইকলি এক্সাম হয়, রিভিউ এক্সাম হয়, মাইনুল হচ্ছে ফ্ল্যাশব্যাক এক্সাম নেয়, জিকে ইংলিশ রিভিউ এক্সাম হয়, পরীক্ষা চলতে আছে। আনলিমিটেড সেকশনে বিসিএস এর প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, বিগত কোর্সের প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন, পরীক্ষা চলতেই আছে। তারপরে তোমরা জানো আমাদের নতুন বই কিন্তু চলে আসছে, বইয়ের মধ্যেও কিন্তু অনেক অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো তুমি বারবার করতেছো, প্র্যাকটিস করতেছো, তুমি যত পড়বা, যত প্র্যাকটিস করবা, তুমি আলটিমেটলি তুমি একটা জিনিস কি দেখবা জানো? তুমি দেখবা যে এমন একটা অবস্থা দাঁড়াবে যে তুমি যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে যাবে, তোমার মনে হবে যে আরে আমি 30 days এর প্রশ্নে পরীক্ষা দিচ্ছি। বুঝতে পারছো আমার কথা? এই, তো আমি যেটা বলবো, যে তুমি যদি কোনো কারণে এরকম হয় যে একদিন একটা সাবজেক্ট পড়তে পারতেছো না, ডেইলি এক্সামটা তুমি দিবা অবশ্যই, কিন্তু রিভিউ এক্সামের মার্ককে তোমার তখন কাউন্টে নিতে হবে। রিভিউ এক্সামে তোমার 85% মার্কস তুলে দেখাইতে হবে। তাহলে রিভিউ এক্সামে তুমি 85% মার্কস তুলতেছো, দ্যাট মিনস ইউ আর রেডি টু গো, তাহলে তোমার ঠিক আছে। তুমি ডেইলি এক্সামে একটু কম নাম্বার পেলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, রিভিশন কিভাবে দেবো, রিভিশন এক্সামের আগে কিভাবে প্রিপারেশন নেবো, কিভাবে বুঝবো রিভিশন ঠিক হইতেছে? রিভিশন কিভাবে দিবে এটা আমি অলরেডি বলে ফেলছি। প্রথমবার তুমি যখন পড়বা বই, কোশ্চেন ব্যাংক, অনুশীলনী, তখন তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো মার্ক করে রাখবা, যাতে রিভিশন দেওয়ার সময় তাড়াতাড়ি পড়তে পারো। প্রথমবার তুমি যখন বুঝে পড়বা, তখন রিভিশন দিতে কম সময় লাগবে। প্রথমবার পড়তে তোমার 12 ঘন্টা সময় লাগছে, পরের বার এটাকে তোমার 4 ঘন্টা 3 ঘন্টায় নিয়ে আসতে হবে। তারপরে বার রিভিশন দিলে তুমি 1 ঘন্টা রিভিশন দিতে পারো। এবং পরীক্ষার আগে যাইতে যাইতে কমতে কমতে জানো তুমি একদিনে কি করতে পারো, একটা পেপার বা একটা সাবজেক্ট রিভিশন দিয়ে শেষ করতে পারো। রিভিশন পারফেক্ট তখনই আমি বলবো যখন তুমি কি করবা, যখন তুমি পরীক্ষা যে কোনো সময় তুমি একটা পরীক্ষায় বসলেই তুমি দেখতেছো ওই চ্যাপ্টারের উপরে তুমি 80%, মোর দেন 80% নাম্বার পাইতেছো, তার মানে তোমার রিভিশন ইজ ওকে। বুঝতে পারছো?
আচ্ছা, একটা প্রশ্ন আমি এরকম দেখতেছি যে যে ভাইয়া ক্লাস অনেক জমে গেছে, আজকে কালকে করতে করতে দিন পার হয়ে যেতেছে, এটা কোনো সেকেন্ড টাইমারের কথা হতে পারে না। এটা যদি 27 ব্যাচ বলে তাহলে মেনে নেওয়া যাবে, এটা কোনো সেকেন্ড টাইমারের কথা হতে পারে না যে ক্লাস জমে যাচ্ছে আজকে কালকে করতে করতে দিন পার হইতেছে। যাদের এরকম হয়েছে তাদের জন্য আসলে ঈদের সময়ে পড়তে হবে, কোনো উপায় নেই। ঈদের সময় আমরা কিন্তু পড়তে নাই করি, ঠিক আছে? ঈদের সময় তোমরা রেস্ট নিবা, ছুটি নিবা। কিন্তু যারা এই যে আগে আগে ছুটি নিচ্ছ, যারা ফাঁকি মারছ, তাদের ঈদের সময় পড়তে হবে, কোনো উপায় নেই। কারণ তুমি এই ঈদ আর পাবা না, এই ঈদও শেষ, ঠিক আছে? এরপরে তুমি শুধু দেখবা যে ক্লাস চলতেইছে চলতেইছে চলতেইছে। বুঝতে পারছো আমার কথা? আর কিন্তু ছুটি নাই, ক্লাস চলতেই থাকবে। তো আগে যা গ্যাপ ফালাইছো তা দ্রুত কভার করো, তাছাড়া কিন্তু কপালে দুঃখ আছে আসলে। বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটার দিকে গুরুত্ব দাও, তাছাড়া কিন্তু কপালে ভয়াবহ বিপদ আছে, ঠিক আছে? আচ্ছা, আমি আরো কিছু প্রশ্ন নেই, অন্য পেজগুলোতেও কোশ্চেন আসছে। আচ্ছা, তো আচ্ছা, আমার একজন বড় ভাই আছে, ওনার সাথে আমি ভুটানে ঘুরতে গেছিলাম। তো ভাই বলতেছে, ভাই ভালোভাবে শোনা যাচ্ছে, আমি টেকনাফ থেকে শুনছি, ঠিক আছে? তো আমার পেজে আসলে একটা মজার ব্যাপার হচ্ছে যেখানে যে কত ধরনের, কত গ্রুপের মানুষ আছে তুমি কল্পনাই করতে পারবে না, শুধু স্টুডেন্ট না, সব ধরনের মানুষ আছে। তো মাঝে মাঝে কথা বলতে বলতে একটু লজ্জায় পড়ে যাই। আচ্ছা, আচ্ছা, একজন বলছে, ভাই আমাদের তো ক্লাস চলতেছে, আপনি কতক্ষণ আছেন? তুমি ক্লাস দেখ রে ভাই, গ্রুপে মানে আমরা তো কি বলে, আমরা তো গ্রুপের মধ্যে রেগুলার লাইফ নিতেই আছি। যারা ব্যাচে নাই, মূলত এই লাইফটা তাদের জন্য এখন, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি কি করে পড়বো ভাইয়া? অর্গানিক কেমিস্ট্রি আমি যেভাবে পড়ছি, ঠিক আছে, সেটা আমি তোমাকে বলি। আমি ধরো বইটা হাতে নিছি, হাজিরি স্যারের বই, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার অর্গানিক পড়ছিলাম আসলে ঈদের মধ্যে, বুঝছো? এটা তোমাদের বলা ঠিক না, কারণ আমি ওই ছুটির মধ্যে এই ঝামেলাগুলো টার্গেট করতাম। আমি এক ঈদে মনে করো টার্গেট করছি ইন্টিগ্রেশন, আরেক ঈদে টার্গেট করছিলাম অর্গানিক। তবে তোমাদের দরকার নেই, তোমরা এখন অনেক সময় আছে, তোমরা নর্মালি পড়তে পারবা। তো অর্গানিকের ক্ষেত্রে আমি যেটা বলবো তোমাদের, তোমরা হচ্ছে একটা ভালো ক্লাস দেখো। তোমরা যদি আমি যদি তোমাদেরকে বলি, তোমরা হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে কিছু ভালো ক্লাস দেখো। প্রথম কথা হচ্ছে কি, তুমি যদি আমাদের ব্যাচে যুক্ত থাকো, তাহলে তোমরা দেখবা যে মাইনুল ভাইয়ের ক্লাস আছে, তোমরা মাইনুল ভাইয়ের ক্লাস দেখবা। প্লাস কি করবা, প্লাস হচ্ছে মাইনুল ভাই যখন পড়াবে সাথে সাথেই তুমি বইটা পড়বা। তাহলে আমরা কি করব, অর্গানিক নিয়ে কথা বলতেছি। মাইনুল ভাই যখন ক্লাসটা করাবে সাথে সাথেই তুমি বইটা দেখবা এবং বই তখনই দাগায় ফেলবা। এবং মাইনুল ভাই দেখবা 4টা বা 5টা ক্লাস নিয়েছে, ওই 4টা বা 5টা ক্লাসের সাথে তুমি অর্গানিকটা একবার শেষ করে ফেলো। আমি তোমাকে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ক্লাস এবং মানে ক্লাসের মধ্যে যা পড়াবে এর বাইরে থেকে মেডিকেলে প্রশ্ন আসার কথা না। আর তোমরা যারা ব্যাচে যুক্ত নাই, তো তোমরা যেটা করতে পারো, তোমরা হচ্ছে ন্যানো মেডিকেল কোর্সের মধ্যে রাহাত ভাইয়ের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ক্লাস আছে, তুমি সেই ক্লাসটা দেখে বইটা একবার পড়ে ফেলো। এরপরে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে যাও, অনুশীলনী সলভ করতে যাও, দেখবে যে তুমি মোটামুটি সব পারতেছো। অনুশীলনীও কিন্তু আমাদের যে রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু অনুশীলনীর একদম ফ্রি প্লেলিস্ট দেওয়া আছে, হাজারি স্যারেরও আছে, আবার কি কবির স্যারেরও আছে। এই প্লেলিস্ট গুলো দেখে তোমরা সুন্দরভাবে সলভ করতে পারো। তবে আমি সবসময় একটা কথা বলি, আগে নিজে সলভ করার চেষ্টা করবা, তারপরে তুমি ভাইয়ার ক্লাস বা ভিডিও দেখবা। বুঝতে পারছো আমার কথা? একজন বলছে, ভাইয়া আদাব, ভাইয়া মার্ক তো বাড়েই না, কি করব? যেগুলো ভুল ওগুলা আর পড়তে মন চায় না, পরে আবার এক্সাম দিতে গেলে ওইটা ভুল হয়। আমরা কিন্তু শুরু থেকেই বলতেছি, দেখো যে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে এমন একটা জায়গা, আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেছি তখন আমি একটা জিনিস টার্গেট করছি, তোমরা হয়তো অনেকেই জানো যে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, ঠিক আছে? তো মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার টপার হওয়ার কোনো টার্গেট ছিল না। আমি পরীক্ষার হলে একটা টার্গেট নিয়ে গেছি, সেটা হচ্ছে আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে আমার 80 পাইতে হবে। এবং নাম্বার 2 টার্গেট ছিল, যেটা সবাই পারবে সেটা যেন আমি ভুল না করে আসি। আমার অত কঠিন জিনিস পারার দরকার নেই, বিশেষ করে আমি কঠিন জিনিসের দিকে তাকাইনি, ওটা এমনি এমনি ঢেল মেরে পূরণ করে দিছি, বুঝছো? কিন্তু যেগুলো সহজ জিনিস সেগুলো আমি মানে বিচার বুদ্ধি বিবেচনা খাটায় আনসার করার চেষ্টা করছি। আর আমি তো সত্যি কথা যদি তোমাদেরকে বলি, আমি কোনো মেডিকেল কোচিংও করি নাই, বুঝতে পারছো? আমি কোনো মেডিকেল কোচিংও করি না, আমি শুধু পরীক্ষা টরীক্ষা দিতাম আর বই পড়ছি খুব ভালোভাবে। কিন্তু তোমাদের দেখো এত সুন্দর করে আমরা বই পড়ায় দিচ্ছি, তোমাদের এত সুন্দর ফ্রি কোর্স আছে, কম্প্যাক্ট মেডিকেল কোর্স, ন্যানো মেডিকেল কোর্স, এগুলো তোমরা ক্লাসগুলো দেখো, অনুশীলনী সলভ করো, অনুশীলনী সলভের প্লে লিস্ট আছে, তোমরা এগুলো কেন ব্যবহার করো না? আর তোমরা যারা আমাদের ব্যাচে আসো, তোমরা যদি আমাদের ক্লাসগুলো না দেখো
না পরীক্ষা দাও, তাহলে তো এটা বিগ লস আমি বলবো। সেকেন্ড টাইমারদের একটা বড় সমস্যা কি জানো? সেকেন্ড টাইমাররা একটু বেশি বুঝে। অধিকাংশ সেকেন্ড টাইমার, ভাই আমার তো সব পড়া আছে, আমি শুধু মডেল টেস্ট দিব ভাই। পরীক্ষা নিলে দেখা যায় যে 100-র মধ্যে 50 পায় না, তাহলে ওর সব পড়াটা কেমনে থাকলো? আমার কথা হচ্ছে যে তোমার এই ওভার কনফিডেন্স একটা খুব খারাপ জিনিস, সেকেন্ড টাইমারদের এটাই বেশি থাকে। ভাই আমার সব পড়া আছে, আমার ক্লাস করার দরকার নেই, এটা একটা খুবই বাজে ব্যাপার। বুঝতে পারছো আমার কথা? তোমাকে তোমার যে আমার পেইড ব্যাচে ভর্তি হবে তবে এরকম না, তুমি আমাদের দরকার হলে ফ্রি ক্লাসগুলো দেখো, তাও দেখো, সব না দেখলা অর্গানিকটা দেখো, সব না দেখলা চৌম্বকত্বের চ্যাপ্টারটা দেখো, শর্টের বাইরের চ্যাপ্টারগুলো দেখো, যেগুলো তুমি আগে ভালো মতো একাডেমিকের সময় পড়ো সেগুলো অ্যাটলিস্ট দেখো। দেখে তুমি বইটা পড়ো, তোমার পড়ালেখা অনেক সহজ হয়ে যাবে। তোমার আগে যদি একটা চ্যাপ্টার পড়তে 20 ঘন্টা সময় লাগে, তুমি তো একটা ক্লাস 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা ধরেও যদি তুমি 2 ঘন্টা একটা ক্লাস তুমি 4 ঘন্টাও টেনে টেনে দেখো, বা 5 ঘন্টা সময় নিয়ে ক্লাস এবং বই মিলে একসাথে পড়ো, তুমি দেখবে ওই চ্যাপ্টারের উপরে তোমার এমন একটা দখল আসছে যেটা নিয়ে তোমার আর কখনো ভাবতে হবে না। এবং আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি, RTDS এর যে লেভেলের ক্লাস হয় তোমরা আমার চেয়ে ভালো বলতে পারো, আমি এত ক্লাস দেখিনি তোমরা যত দেখছো, এই লেভেলের ক্লাস আর কোথাও নাই। তাও তোমরা দেখো না, দেখো নিজে প্র্যাকটিস করো, ক্লাস দেখো, আর হচ্ছে কি প্রশ্নগুলো নিজে সলভ করার চেষ্টা করো, বুঝছো? তাহলে দেখবা সবচেয়ে ভালো হবে। আমি কি বুঝাতে পারছি তোমার কথা? ওভার কনফিডেন্ট হয় না। আচ্ছা, তোর মধ্যে মেইন বইগুলো কি দাগন লাইন লাইন বাই লাইন রিডিং পড়বো নাকি শুধু দাগন লাইন গুলোই পড়বো? আমি সবসময় একটা কথা বলি যে প্রথমে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো কনসেপ্ট একটা ক্লাস দেখে এবং বইটা পুরো বইটা একবার রিডিং তুমি পড়ে নাও, ঠিক আছে? এরপরে তুমি দাগন লাইনগুলো বারবার রিভাইজ করো, তাহলে তোমার পড়াটা পারফেক্ট হবে ভাই। শুধু যদি দাগন লাইন এক পেজের মধ্যে 2 লাইন করে পড়ো না, তাহলে পড়াটা মাথার মধ্যে ফিক্স হয় না, বুঝতে পারছো? পড়াটা ছাড়া ছাড়া হয়, আলটিমেটলি পরীক্ষায় যখন কোনো কনসেপচুয়াল প্রশ্ন আসে তুমি সেটা পারো না, তুমি সেটা ভুল করো, বুঝতে পারছো? আর সবসময় তুমি কোচিং এর দাগান লাইনের উপরে কেন বিশ্বাস করবো ভাই? কোচিং এর ওই দাগান লাইনের বাইরে তোমার প্রশ্ন আসতে পারে না? অবশ্যই পারে। নিজের বুদ্ধিতে ফকির হওয়া কিন্তু ভালো। যেমন আমার সময় কোচিং এর দাগান লাইন ছিল, আমি তারপরও প্রথম যখন একবার বই রিডিং পড়ছি আমি আমার নিজের মতো করে বই দাগা নিতাম, যে এই জায়গাগুলো থেকে আমার মনে হচ্ছে আচ্ছা এগুলো থেকেও তো প্রশ্ন আসতে পারে, বুঝতে পারছো আমার কথা? অনলাইন এক্সাম ব্যাচ কি শুরু হয়েছে? অনলাইন এক্সাম ব্যাচ হচ্ছে ঈদের পরপরই আমরা লঞ্চ করব, আশা করতেছি জুনের 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমরা যারা আমাদের অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও তারা আমাদের পেজগুলোতে খেয়াল রেখো, তাহলে হবে। আর হচ্ছে আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা যারা জয়েন করো নাই তারা জয়েন করে ফেলতে পারো, ঠিক আছে? এই যে পেজে তুমি লাইভ দেখতেছো সেই পেজে অথবা রোড টু ডিএমসি আরটিডি বা RTDS যে পেজ, এই পেজে মেসেজ দিলেই কিন্তু তোমরা এটা করতে পারবে, দেখতে পারো। ওকে, আচ্ছা। তো আমি আরো দু একটা কমেন্ট দেখি। আমি কিন্তু মোটামুটি সেকেন্ড টাইমারদের জন্য যা যা দরকার সবই মোটামুটি কিন্তু কভার করছি। একই তথ্য দুই বইয়ে দুটো থাকলে কোনটা উত্তর দিব? অনেক সময় দেখি মেইন রাইটার না নিয়ে অন্য রাইটারের উত্তর নেয়, তখন কি করব? দেখো, তোমরা যে জিনিসগুলো নিয়ে বেশি টেনশনে থাকো এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তাই করি নাই, বুঝছো? তুমি মেইন বইয়েরটাই দাও, টিচার কোন বই থেকে এটা নিছে এটা বোঝা তো খুবই কঠিন ব্যাপার, তাই না? কিন্তু এরকম টোটাল কয়টা প্রশ্ন আসতে পারে তুমি আমাকে বলো? 100টার মধ্যে হয়তো একটা, হয়তো দুইটা। 100টার মধ্যে দুইটা নিয়ে তোমার তো প্যারা খাওয়ার দরকার নেই। তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, তুমি যদি 85 পাওয়ার মতো প্রিপারেশন নিয়ে থাকো, তোমার যদি দুইটা প্রশ্ন ভুল থাকে, তাহলে কি তোমার কোনো প্যারা হবে বলো? কোনো প্যারা কিন্তু হবে না। কিন্তু তোমার যদি প্রিপারেশন হয় 75 মার্কের 70 মার্কের, তাহলে দুইটা তোমার জন্য প্যারা হবে। এজন্য তোমার টার্গেট রাখতে হবে বেশি, যাতে ওই একটা দুইটা ভুল প্রশ্ন থাকুক, ওরা কি উত্তর নিচ্ছে এগুলো নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার যাতে না হয়। তোমার লেভেল যাতে উঁচুতে থাকে, তোমার প্রিপারেশন যাতে হাই থাকে, যাতে তুমি যা ক্যালকুলেট করতেছো তাতে 3 4 5 নাম্বার কাটলেও তোমার কিছু যায় না আসে। আমি যদি আরো 5 নাম্বার কম পাইতাম তো আমি ঢাকা মেডিকেলে চান্স পাইতাম, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, এইভাবে তোমার হচ্ছে পড়া লাগবে, যাতে করে কি হয়, যাতে করে তোমার প্রশ্ন যেমনই হোক, প্রশ্ন যেখান থেকেই করুক, তোমার একটা টার্গেট থাকতে হবে যে এই টার্গেটে আমার নাম্বার তুলে আসতে হবে, বুঝতে পারছো? প্রশ্ন কিন্তু অনেক বেশি কঠিন এরকম কিন্তু হয় না, কারণ কারণ হচ্ছে আমাদের ওই যে প্রাইভেট মেডিকেল গুলোর জন্য কি, যারা
এক্ষেত্রে তো অ্যাটলিস্ট 5 মার্ক লাগে। এই জন্য প্রশ্ন অনেক বেশি কঠিন প্রশ্ন কিন্তু হবে না। হ্যাঁ, কিছু প্রশ্ন তো কঠিন রাখবেই, যাতে 100 না ওঠে। এখন স্টুডেন্টরা যে পরিমাণ পড়ালেখা করতেছে, 100 উঠে গেলে তো বিপদ। এই জন্য একটু কঠিন প্রশ্ন রাখতে হয়, কিন্তু সহজ প্রশ্ন ভুল করা যাবে না, এটাই হবে তোমার টার্গেট। যেটা কেউ পারবে না সেটা তোমার না পারলেও চলবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তো আমি যেগুলো মোটামুটি তোমাদের প্রশ্নগুলো দেখলাম, ঠিক আছে। একটা প্রশ্ন এসেছে, ভাই আরটিডির অফলাইন এক্সামের কোশ্চেন কি অনেক কঠিন করে নাকি মিডিয়াম? আমরা আরটিডি অনলাইন অফলাইন যেটাই হোক না কেন, আমাদের কোশ্চেন আমরা সবসময় স্ট্যান্ডার্ড বানাই। অহেতুক কঠিন প্রশ্ন আরটিডিএস কখনোই বানায় না। অহেতুক কঠিন প্রশ্ন আরটিডিএস কখনোই বানায় না। আরটিডিএস এ যারা পরীক্ষা দিছে তারা সবসময় একটা কথাই বলছে যে ভাই আমরা যখন মূল পরীক্ষা দিতে গেছি তখন আমাদের মনে হয়েছে আমরা আরটিডিএস এর প্রশ্নেই পরীক্ষা দিচ্ছি। বুঝতে পারছো আমাদের কথা? যাতে তোমাদেরকে আমি শুধু খালি কঠিন প্রশ্ন দিলাম, ঠিক আছে, মূল পরীক্ষার হলে যায় তুমি সহজ না কঠিন কিছু বুঝতেছো না, তোমার নতুন করে স্ট্র্যাটেজি সাজাইতে যায় তোমার একটা ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য আর পুরো প্রশ্ন কঠিন করার মধ্যে কোনো মাহাত্ম্য নাই, কোনো জ্ঞানের ব্যাপার স্যাপার নাই। বিশ্বাস করো, প্রশ্ন কঠিন বানানোর মধ্যে কোনো কোনো জ্ঞানী ভাব নাই। কেউ যদি তোমাকে বলে যে আমাদের প্রশ্ন সেরা, আমরা এত কঠিন প্রশ্ন করি যে স্টুডেন্টরা কাইত হয়ে যায়, ত্যান ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে খুবই ভুয়া। বুঝছো না? তোমাদের প্রশ্ন কঠিন করে কোনো লাভ নাই। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে, আমাদের কিন্তু প্রত্যেক বছর একটা এক্সাম ব্যাচ লঞ্চ হয়, এটার নাম হচ্ছে কুখ্যাত এক্সাম ব্যাচ, তোমরা জানো। এবং এই ব্যাচে আমরা যেটা বলি, আমরা হচ্ছে তোমাকে তোমার লিমিট পুশ করার চেষ্টা করি। এবং এখানে আমরা স্টুডেন্টদের আগেই বলে দিই যে এখানে এই ব্যাচে শুধু টপাররা ভর্তি হোক, বা যারা টপার যদি ভর্তি নাও হয়, আমরা সেক্ষেত্রে একটা কাজ করি, সেটা হচ্ছে 2 সেট প্রশ্ন দেই আমরা। ভাই 2 সেট প্রশ্ন কেন? এক সেট প্রশ্ন থাকে কুখ্যাত প্রশ্ন, আরেকটা থাকে হচ্ছে নর্মাল প্রশ্ন, মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন। আমরা বলে দিই যে কুখ্যাত প্রশ্ন দিয়ে তুমি আসলে টেস্ট করবা যে তুমি কত গভীরে পড়ালেখা করতেছো, কিন্তু এইটা দিয়ে তোমার নাম্বার বা তোমার প্রিপারেশন যাচাই হবে না। তোমার নাম্বার বা প্রিপারেশন যাচাই করার জন্য আমরা স্ট্যান্ডার্ড এক্সাম নিব। সেই স্ট্যান্ডার্ড এক্সামে তুমি তোমার আসল অবস্থা যাচাই করবা, ঠিক আছে। আর কুখ্যাত এক্সাম দিয়ে তুমি কি করবা, কত গভীরে তুমি পড়াশোনা করছো সেটা তুমি চেক করবা। বুঝতে পারছো? ওটা হচ্ছে টপারদের জন্য মূলত। ওকে ভাই, উইকলি এক্সাম এবং ডেইলি এক্সামে মার্ক কেমন হওয়া উচিত? জানি অনেক ভালো করে পড়তে হবে, বাট কত পাইলে সেফ? আমি ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে সবসময় 80-র কথা বলি, এবং সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে 85%-এর কথা বলি। তুমি যদি এখন 85% পাও, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার দিন তোমাকে বসালে তোমার এমনি 5 নাম্বার কমে যাবে আসলে। বুঝতে পারছো? কারণ এটা আলাদা একটা সিচুয়েশন। তুমি এখানে রিভিউ এক্সাম দিচ্ছ, হয়তো 5টা চ্যাপ্টার, মান্থলি এক্সাম হলে হয়তো হয়তো 10টা বা 15টা চ্যাপ্টারের উপরে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি অনেক বিশাল একটা অ্যামাউন্টের উপরে চ্যাপ্টারের উপরে দিচ্ছ। ওই দিন একটা আলাদা প্রেশার কাজ করে, ঠিক আছে। ওই দিন তোমার কি আলাদা একটা প্রেশার কাজ করে, তাই না? তো ওই দিন নাম্বারটা কিন্তু এমনিতেই একটু কম আসার সম্ভাবনা আসে, ঠিক আছে। ওই দিন কিন্তু নাম্বারটা এমনিতেই একটু কম আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এই জন্য তুমি চেষ্টা করবে কি 85%-কে স্ট্যান্ডার্ড রাখার। 85%-কে তুমি যদি স্ট্যান্ডার্ড রাখো, তাহলে তুমি মূল পরীক্ষায় ধরে নিতে পারো যে আচ্ছা আমার মোটামুটি 80 থাকবে, ঠিক আছে। ভাই আমার 80% হচ্ছে না, তাহলে কোথায় গ্যাপ আছে? তাহলে তুমি এই সাইকেলটাকে আবার রিপিট করতে হবে। তার মানে তোমার হয়তো কনসেপ্ট ক্লিয়ার না, তুমি আবার ক্লাসটা দেখো, বইটা আবার পড়ো, ধারণ লাইনগুলো 2বার রিভিশন দাও, কোশ্চেন ব্যাংকটা আরেকবার সলভ করো। অনুশীলনী তুমি ধরো শুধু হাজারি স্যারের সলভ করছিলা, এবার তুমি কবির স্যারেরটাও সলভ করো, করলে তখন দেখবা তোমার নাম্বারটা আরেকটু বাড়তেছে। বুঝতে পারছো আমার কথা? হয়তো তোমরা এইচএসসি তে যে একটা কাজ করো অনেক সময়, যে ভাই আমাকে 10টা চ্যাপ্টারের মধ্যে 5টা চ্যাপ্টার বলে দেন, এই 5টা চ্যাপ্টার পরে আমি পরীক্ষা হলে যাব। বিশ্বাস করো ভাই, মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যে এই কাজ করো, তাহলে তোমার কপালে সত্যি দুঃখ আছে। যেমন ধরো তুমি যদি এখন বলো ভাই আমি পরিবেশ রসায়নটা পড়বো না, বা ধরো আমি অর্থনীতি রসায়ন ভাই আমি পড়বো না, অর্থনীতি রসায়ন থেকে তোমার পরীক্ষায় 2-3টা প্রশ্ন চলে আসবে। এই 2-3টা প্রশ্ন দেখা গেল খুব সহজ প্রশ্ন আসছে, বা ধরো তুমি অর্গানিকটা পড়লাই না, অর্গানিকটা ধরো তুমি পড়লাই না, অর্গানিক থেকে সবচেয়ে সহজ প্রশ্ন আসছে, আর তুমি ধরো পরিবেশ রসায়ন এমন পড়া দিছ যে মনে করো তোমার কেউ ঠেকাইতে পারবে না এরকম, সে পরিবেশ রসায়ন দিয়ে এমন একটা কঠিন প্রশ্ন দিলে তুমি এটা পারলা না, আবার কি অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে সহজ প্রশ্নটা পারলা না, তাহলে কিন্তু তুমি একটা বিপদে পড়ে গেছো। পরিবেশ রসায়নের 2 মার্ক
আর অর্গানিক কেমিস্ট্রি 3 মার্ক, তোমার 5 মার্ক নাই হয়ে গেছে, তুমি কিন্তু মহা বিপদে। এই জন্য সব চ্যাপ্টারের উপরে একটা ভালো দখল থাকতে হবে, বুঝতে পারছো? অ্যাডমিশন টেস্ট মানে হচ্ছে তোমার সব চ্যাপ্টারের উপরে একটা মোটামুটি দখল থাকতে হবে, তোমার কোনো চ্যাপ্টারে জাহাজ হওয়ার দরকার নাই। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো চ্যাপ্টারে জাহাজ হইতে হয় না। তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিচ্ছ না যে তোমার এই চ্যাপ্টারের উপর জাহাজ হইতে হবে, বুঝতে পারছো? তোমাকে কিছু কিছু চ্যাপ্টার একটু স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু তুমি ওই চ্যাপ্টারে কিছুই জানবে না, ব্যাপারটা এরকম না। যেমন ধরো চুম্বকের যে চ্যাপ্টার, এটা বেশ কঠিন আমি জানি, তোমার অনেক কষ্ট লাগতেছে, তুমি আমাদের ফ্রি ক্লাসটা দেখো, অনুশীলনগুলো সলভ করে যাও, থাকলে লাইনগুলো অ্যাটলিস্ট পড়ে যাও। এখান থেকে তোমার কঠিন প্রশ্ন আসতে পারার দরকার নাই। কঠিন প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসলে দেখা যাবে যে ওই টপার ছাড়া কেউই পারবে না, কিন্তু তোমার সহজ প্রশ্নগুলো তো পারতে হবে। তুমি যে চুম্বকত্বের একক না পারো তাহলে তো হবে না। আমি কি বুঝতে পারছি তোমাকে? তোমাদের সহজ জিনিসগুলো তোমাকে পেরে আসতে হবে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে তোমার চান্স হবে। আমি আসলে 3টা অ্যাডমিশন পরীক্ষা দিছি, একটা হচ্ছে মেডিকেল, একটা ঢাকা ইউনিভার্সিটি, একটা হচ্ছে বুয়েট, ঠিক আছে? আমি একটা জিনিস বলতে পারি যে মেডিকেলের প্রশ্ন, ঠিক আছে, অন্যগুলোর চেয়ে একটু প্রেডিক্টেবল, মানে অনেক ক্ষেত্রেই আমরা এটুকু বলতে পারি যে বই থেকেই আসবে প্রশ্ন। তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে সবকিছু কিন্তু ঘুরে ফিরে এরকমই। ভার্সিটির ক্ষেত্রে আমরা যেটা বলি, বইয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকটা তুই এমন ভাবে সলভ করবা যাতে তোমাকে কেউ ঠেকাইতে না পারে। ওই নিয়মের প্রশ্ন আসলে তোমাকে যাতে কেউ ঠেকাইতে না পারে। এবং তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে আমি মানে জোর দিয়ে বলতে চাই, খুবই জোর দিয়ে বলতে চাই যে প্লিজ ডু সলভ ভার্সিটি কোশ্চেন ব্যাংক। তোমরা অবশ্যই ভার্সিটি প্রশ্ন ব্যাংক সবাই সলভ করো। তোমরা বলো না যে ভাই আমাকে একটা ভালো প্র্যাকটিস বুকের নাম বলেন, আমি প্র্যাকটিস বুক সলভ করতে চাই, এই করতে চাই, সেই করতে চাই। সবচেয়ে ভালো প্র্যাকটিস বুক হচ্ছে মেডিকেলের প্রশ্ন ব্যাংক, তারপরে হচ্ছে অনুশীলনী, তারপরের সবচেয়ে ভালো প্র্যাকটিস বুক হচ্ছে কি ভার্সিটির প্রশ্ন ব্যাংক। ভার্সিটির প্রশ্ন ব্যাংক তুমি সলভ করো, তুমি জিএসটির প্রশ্ন ব্যাংক সলভ করো, তুমি এগ্রির প্রশ্ন ব্যাংক সলভ করে যাও। হ্যাঁ, যেগুলো ম্যাথ সেগুলো তোমার দরকার নেই, তুমি যেগুলো মেডিকেলে আসার মতো তুমি সেগুলোই সলভ করে দাও, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আছে। তাহলে তোমার মেডিকেল প্রিপারেশনটা হইলো, তোমার ভার্সিটি প্রিপারেশনটা হইলো। এবং আমি সবসময় বলি মেডিকেল এবং ভার্সিটির কিন্তু একসাথে ইন্টিগ্রেটেড প্রিপারেশন নেওয়া সম্ভব, বুঝতে পারছো আমার কথা? এই আর কি। শুভজিৎ কুমার বলছে একটা কথা, সবচেয়ে সেরা একটা সাজেশন দেই, রেগুলার ভুলগুলো বই থেকে খুঁজে বের করে মার্ক করা, যেন ওইটা আর ভুল না হয়। দেখো, এটা কিন্তু আমি শুরু থেকেই বলছি, তুমি যখন বই পড়বা তখনই বইতে মার্ক করে রাখবা যেগুলো তোমার ভুল হয়। এবং এই ভুলটা তুমি, এই মার্ক করা জিনিসগুলো তোমাকে পরীক্ষার আগে যে পরিমাণ রিলিফ দিবে তুমি কল্পনা করতে পারবা না। আমি সবসময় এরকম মার্ক করে রাখতাম পরীক্ষার আগে, যে আমি জাস্ট মার্কগুলো জিনিসগুলো দেখতাম আর আমার মাথা একটা সিগন্যাল দিত যে অন্তরের সব পড়া হইতেছে, অন্তর মোটামুটি কি করে ফেলছে, পুরো বইটা একবার দেখে ফেলছে। হয়তো প্রত্যেকটা লাইন দেখতে পারিনি, কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ড কি চিন্তা করতেছে, হ্যাঁ আমি যেগুলো পারি না সেগুলোতে মার্ক করে রাখছি, আমি ওগুলো দেখে ফেলছি, যেগুলো সহজ সেগুলো তো আমি পারবোই, বুঝতে পারছো আমার কথা? এই আর কি। এবং কারোই, তুমি বিশ্বাস করো, এই পৃথিবীতে কারোই একবার পরে মনে থাকে না, ঠিক আছে? তুমি যে আমাকে দেখতেছো, আমার স্মৃতিশক্তি অনেক দুর্বল। তুমি তো বলতেছো ভাই আপনি এটা কি বলেন, আপনার স্মৃতিশক্তি দুর্বল, আপনি হচ্ছে মেডিকেল পাশ করে ফেলছেন তারপর বলতেছেন স্মৃতিশক্তি দুর্বল, এটা কোনো কথা? এমনি একটা কথা বলতেছেন। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি যদি বুঝে না পড়ি আমার একটা কিছু মনে থাকে না। আমি জীবনে ছোটবেলা থেকে কোনোদিন প্যারাগ্রাফ রচনা কিচ্ছু মনে মুখস্থ করতে পারিনি। আমি যে বিসিএস পরীক্ষা দিছি, রিটেন পরীক্ষা দিছি, কোনো কিছু মুখস্থ নেই, সবকিছু আমি বানায় বানায় লিখছি, বুঝতে পারছো আমার কথা? মানে জিনিসটা হচ্ছে আমি কনসেপ্টটা বুঝে নেই, তারপরে আমি মনে করে লেখা শুরু করে দিই। এই যে জিনিসগুলো, আমি তো যেমন ধর এমসিকিউ সলভ করি, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি মানে এটা একটা সৃষ্টিকর্তার মানে আমি বলবো রহমত বা কৃপা। সেটা হচ্ছে আমি যদি মানে আন্দাজে টিক দিই না তাহলে নাম্বার বাড়ে। এখন ভাই আন্দাজে টিক দিলে নাম্বার বাড়ে, এটা কেমন কথা? আমার তো ভাই না আন্দাজে টিক দিলে নাম্বার বাড়ে না, আমার খালি কমে। হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের আন্দাজে টিক দিলে নাম্বার বাড়ে। অ্যাডমিশনের সময় আমার আন্দাজে টিক দিলে নাম্বার বাড়তো। কেন বাড়তো? কারণ আমি আমি হচ্ছে অপশনগুলো সম্পর্কে আমার ভালো ধারণা থাকতো, কারণ আমি পুরো বইটা ভালো মতো বুঝে পড়ছিলাম। হ্যাঁ, মানে একাডেমিকের সময় বা বারবার রিভাইজ করছি। তো মনে করো আমার প্রশ্নটা হয়তো কমন পড়ে নাই, কিন্তু আমি অপশনগুলো তো জানি। যেমন ধরো তোমাদেরকে বললো হয়তো যে হৃৎপিণ্ডের মানে সবচেয়ে ভালোভাবে পরীক্ষার জন্য কোন পরীক্ষা করা হয়, ধরো ইসিজি, ইটিটি, ইকোকার্ডিওগ্রাম, তারপরে হচ্ছে এনজিওগ্রাম, কোনটা করা হয়। এখন ধরো তুমি মানে এনজিওগ্রাম মানে কি জানোই না, তুমি ইকোকার্ডিওগ্রাম মানে কি জানোই না,
তাহলে তো হলো না। তুমি যদি অপশনগুলো অ্যাটলিস্ট জানো, তাহলে তুমি বলতে পারবে যে আচ্ছা, যে হৃৎপিণ্ডের সাধারণ ভাবে হৃৎপিণ্ডর পরীক্ষা আমরা কি দিয়ে করি, আমরা ইসিজি দিয়ে করি। হার্টে কোনো ব্লক আছে কিনা এটা দেখার জন্য আমরা এনজিওগ্রাম করি। এগুলো কিন্তু তুমি মুখস্থ করে পারবা না। আমরা যখন ক্লাসে বলি তখন এগুলো সুন্দর মতো গল্পের মাধ্যমে তোমাদেরকে বলছি। এগুলো তুমি যে একবার বুঝে পড়ো তাহলে দেখবা তোমার মনে থাকতেছে। বুঝতে পারছো আমার কথা? হার্টে কোনো ব্লক আছে এটা দেখার জন্য কি এনজিওগ্রাম করবো। ব্লক মানে হচ্ছে কোনো আর্টারি বন্ধ হয়ে গেছে, অ্যাথেরোস্ক্লেরোসিস আছে কিনা এটা দেখার জন্য আমরা কি করবো, এনজিওগ্রাম করবো। হার্টে কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো ভালভের সমস্যা আছে কিনা এগুলো দেখার জন্য আমরা কি করবো, আমরা ইকোকার্ডিওগ্রাম করবো বা ইকো করবো। আমরা নাম শুনছি না? তুমি যদি এগুলো বুঝে পড়ো, জেনে পড়ো, তাহলে কিন্তু তোমার কাছে সহজ লাগবে। তুমি যদি না বুঝে শুধু মুখস্থ করার চেষ্টা করো তাহলে দেখবা তোমার কাছে কিছু কঠিন লাগতেছে। তোমরা অনেকেই মনে করো মেডিকেল মানে মুখস্থ, মেডিকেল প্রিপারেশন মানে মুখস্থ। তারা শুধুমাত্র মুখস্থ করে যায়, তারা ডেফিনেটলি ভালো করতে পারে না। ঠিক আছে? তোমরা তোমরা হচ্ছে আরেকটা বড় সমস্যা হচ্ছে কি, তোমরা হচ্ছে গাইডলাইন শোনো। কার গাইডলাইন শোনো জানো? যার কোনো এক্সপিরিয়েন্স নাই, যার কোনো অভিজ্ঞতা নেই। তোমরা শুনো হচ্ছে হয় সে মেডিকেলে চান্সই পায়নি এমন মানুষের কথা। এইটা এক গ্রুপ। কোনো আঙ্কেল আন্টি যে কোনোদিন মেডিকেল প্রিপারেশন নেয়, সে হয়তো কইছে যে অমুক ভাইয়ের কাছে পড়তে হবে, অমুক কোচিং এ পড়তে হবে, অমুক কোচিং এ অফলাইন এক্সাম দিতে হবে, অমুক কোচিং এ অফলাইন এক্সাম না দিলে আজ পর্যন্ত কেউ মেডিকেল চান্স পায়নি। এগুলো হচ্ছে সবচেয়ে ভুয়া কথা। আমি কোনো কোচিং এই পড়ি নাই, আমি চান্স পাইছি। বুঝতে পারছো আমার কথা? তোমার পড়া যদি ঠিক থাকে তুমি যে কোনো জায়গা থেকে পড়ে চান্স পাইতে পারো, কিন্তু তোমার এই সব কিছু মেনটেন করতে হবে, পারতে হবে, নিজে সলভ করতে হবে। শুধু ভাইয়ের সলভ করা প্রশ্ন নেটফ্লিক্সে মুভির মতো দেখলে হবে না, নিজে সলভ করতে হবে, পারতে হবে, তাইলে হবে, তাছাড়া হবে না ভাই। বুঝতে পারছো আমার কথা? আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? তোমার নিজে সলভ করতে পারতে হবে। আর অফলাইন পরীক্ষা দিবা, শেষে মডেল টেস্ট দিবা, সমস্যা নাই। আমাদের আরটিডি, তোমরা যারা ঢাকায় ময়মনসিং আছো, ওখানে আমাদের অফলাইন এক্সাম ব্যাচ আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। সেখানে মডেল টেস্ট হবে লাস্টে, তোমরা মডেল টেস্টে পার্টিসিপেট করতে পারো। সেকেন্ড টাইম আর তুমি সেই ছোটবেলা থেকে ওএমআর পূরণ করে আসতেছো, তোমার সারা বছর ধরে ওএমআর পূরণ করার দরকার আছে? ধরো একজনের বাড়ি হচ্ছে মনে করো উত্তরা, বা উত্তরা না, ধরো একজনের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। ধরো সিরাজগঞ্জে কোনো ভালো কোচিং নেই, ও মনে করলো যে আমি বগুড়া এসে কোচিং করবো। বগুড়া এসে মেসে থেকে কোচিং করতে যায় আর 13টা বাজে বসে আছে, দরকার নাই তো ভাই। যেমন ধরো আমাদের যে বইগুলো আছে, আমরা দেখবা যে অফলাইন মডেল টেস্ট নামে একটা বই আছে, এখানে 50 সেট মডেল টেস্ট, 50 সেট মডেল টেস্ট, 5000 মানে 50 বার মেডিকেল পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা দেওয়ার পরে তোমার কি আরো এমআর পূরণ করার তোমার প্র্যাকটিস করতে হবে? এটা কি তোমার জন্য ইনাফ না? তোমরা হয়তো ঘাবড়াও, এবং দেখা যায় যে সেকেন্ড টাইমার হয়েও দেখা যাইতেছে তুমি এই এক মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য ধরো তুমি বগুড়া থেকে ঢাকা যায় বসে আসো, বা তুমি চিটাগাং থেকে বা ধরো তুমি কক্সবাজার থাকো, তুমি কক্সবাজার থেকে চিটাগাং চলে আসতেছো খালি একটু অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য। কোনো দরকার নাই ভাই, তুমি অনলাইনে পুরোপুরি প্রিপারেশন নিতে পারো। শেষ সময় তুমি মডেল টেস্ট দাও, তাইলেই হবে। আমার কথা বুঝতে পারছি আমি তোমাকে? তোমার পড়াশোনার পেছনে টাইমটা বেশি দাও, অদরকারে টাইম নষ্ট করো না। কোন টিচার ভালো পড়াইতেছে, কোন টিচার কি মারামারি করতেছে, কোন টিচার কি ভুল পড়াইতেছে, এগুলো তোমার বিন্দু মাত্র দেখার দরকার নেই। তুমি কখনো দেখছো যে আমি কোনো টিচার নিয়ে কোনো কথাবার্তা বলছি? দরকার নেই। কোন যে টিচার যেমন পড়াগা, তুমি একটা পারফেক্ট গাইডলাইন ফলো করো। এবং তোমাকে আমি একটা কথা বলতে পারি যে আরটিডিএস থেকে কখনো ভুয়া গাইডলাইন দেওয়া হয় না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে আমি তোমাদের সামনে দাঁড়ায় আছি, হয়তো দেখে মনে হইতেছে এই যে আমাদের ব্যাচমেটের মতো একজন দাঁড়ায় আছে, আমি মেডিকেলের জন্য পড়াচ্ছি 10 বছর হলো, 10 ইয়ার্স। তুমি একবার চিন্তা করে দেখছো, 10 বছর, বুঝতে পারতেছো? আমি 10 বছর ধরে মেডিকেলের পোলাপাইন পড়াই, আমার স্টুডেন্টরা ডাক্তার হয়ে গেছে, এক দুই বছর পর আমার স্টুডেন্টরা বিসিএস ক্যাডার হয়ে যাবে, এফসিপিএস পার্ট 1 পাস করে ফেলবে। বুঝতে পারতেছো অবস্থা? আমি কিন্তু শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াই এমন না, আমি কিছুদিন পরে বিসিএস এর জন্য পড়ানো শুরু করবো। পোলাপাইন আমার কাছ থেকে এখন এফসিপিএস এর গাইডলাইন নেই, এফসিপিএস কিভাবে প্রিপারেশন নেবে। হ্যাঁ, এফসিপিএস আমি 1 বছর আগে পাস করছি, ওটার গাইডলাইন আমি অত ভালোভাবে দিতে পারবো না, কিন্তু মেডিকেল আমি ভর্তি পরীক্ষা দিচ্ছি আজ থেকে 10 বছর আগে, এবং আমার হাজার হাজার স্টুডেন্ট মেডিকেলে চান্স পাইছে। তো আমি এটা পারফেক্ট গাইডলাইন দিতে পারবো। বুঝতে পারছো আমার কথা? তো আমি যেভাবে বলতেছি সেভাবে পড়াশোনা করো, কোনো সময় ঠকবা না। তোমরা কি করো, তোমরা সাজেশনের পিছনে ঘোরো। সেদিন দেখলাম যে একটা সাজেশন বিক্রি হইতেছে, ঠিক আছে, এই 5000 টাকা দিয়ে সাজেশন কিনতেছে, মেডিকেলের সাজেশন। আরে ভাই, মেডিকেলের কোনোদিন সাজেশন হয় রে? মেডিকেলের সাজেশন হচ্ছে মূল বই, তুই মূল বই পড়বি। তোমাদেরকে কখনো তুমি দেখছো, তোমাদেরকে আমরা বলছি যে আরটিডিএস এর বই পড়ো, আরটিডিএস এর বই কেনো, আরটিডিএস এর বই না পড়লে চান্স হবে না, এরকম কখনো বলছি? নেভার, আমরা কখনোই বলি নাই। আমরা কি বলছি, তোমার মূল বই পড়তে হবে, কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, তুমি অনুশীলনী সলভ করো,
এরপরে তোমার সময় থাকলে তুমি আরটিডিএস এর বই সলভ করো, কোনো সমস্যা নেই। আরটিডিএস এর বইয়ের মধ্যে আমরা কি করছি জানো? আমরা এই যে কোশ্চেন ব্যাংক, তারপরে অনুশীলনী এবং বই থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ তুলে দিছি, এর বাইরে কিছুই নেই, কোনো হাবিজাবি কোনো কিছু নেই। বুঝতে পারছো আমার কথা? এবং সব প্রশ্ন হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্ন, কোনো আজে বাজে অদরকারি প্রশ্ন নাই। তুমি জাস্ট পড়ালেখা করো, পড়ালেখা করলে দেখবে তোমাকে কেউ ঠেকাইতে পারতেছে না, ঠিক আছে? সৃষ্টিকর্তাও তাহলে সহায় হবে। তুমি ধরো পরিশ্রম করো না, তাহলে সৃষ্টিকর্তা তোমাকে কেন দিবে? এটা আমাকে বলো। তুমি যদি পরিশ্রম না করো, সৃষ্টিকর্তা তোমাকে কোনোদিন দিবে না কিছু। এইটুকু হচ্ছে ক্লিয়ার ব্যাপার। আর কারো কোনো প্রশ্ন আছে? বোধহয় এখন সবাই আমার কথাই শুনতেছে, খুব একটা প্রশ্ন বোধহয় এখন আর আসতেছে না। আশা করি, আমার মনে হয় যে সেকেন্ড টাইমারদের জন্য যা যা জানা দরকার, তোমরা যারা একটু পরে জয়েন করছো, শুরু থেকে আমি খুব বেশিক্ষণ সময় লাইভ নেই নাই, তোমরা যদি সুন্দরভাবে বলো, মানে একবার দেখে নাও, তাহলে একদম ইজি হয়ে যাবে। যেমন আমি বলি, আব্দুল্লাহ শাকিলও বলছে, দাদা চান্স পাওয়ার পর আপনার বকা শোনার জন্য আসলাম। যারা চান্স পাইছে ওদেরও হচ্ছে আমি কিভাবে মেডিকেলের পড়ালেখা করবে সেটা সম্পর্কে গাইডলাইন নিছি। বুঝতে পারছো আমার কথা? তো তোমাদেরও নিব, তোমরা দোয়া রাখি তোমরা যাতে সবাই চান্স পাই যাও। তোমরা চান্স পাইলে কি হবে, তোমাদেরও গাইডলাইন নিব কিভাবে তোমরা মেডিকেলের পড়াশোনা করবা। তারপরে এক সময় তোমরা কি বিসিএস দিবে, তখন বলবো যে বিসিএস কিভাবে পড়তে হবে। এফসিবিএস দিবে, তখন বলবো এফসিবিএস কিভাবে পড়তে হবে। ঠিক আছে? অন্তর ভাই এগুলো সবই বলতে পারে। তুমি যদি বলো ভাই বুয়েট প্রিপারেশন কি, অন্তর ভাই এটা বলতে পারে। তুমি যদি বলো ভার্সিটি কিভাবে প্রিপারেশন, অন্তর ভাই এটা বলতে পারবে। বুঝতে পারছো আমার কথা? মোটামুটি বিদেশ যাওয়া বাদে বাংলাদেশে যত পরীক্ষা হয়, মোটামুটি সবকিছু গাইডলাইন দেওয়ার সক্ষমতা অন্তর ভাইয়ের আছে। বুঝতে পারছো? এটা সৃষ্টিকর্তার অশেষ কৃপা আর কি। আচ্ছা, ইংলিশ কিভাবে পড়বো? অলরেডি কিন্তু আমি ইংলিশ নিয়ে কথা বলছি ভাই, ইংলিশ নিয়ে কিন্তু আমি অলরেডি বলছি। ইংলিশ নিয়ে আমি যেটা বলছি, আমি তোমাদেরকে আরেকবার একটু স্মরণ করাই দিই। ইংলিশের ক্ষেত্রে আমরা প্রথমে প্রশ্ন পড়বো মেডিকেল, বিসিএস, ভার্সিটির প্রশ্ন, এবং সেগুলোর এক্সপ্লেনেশন খুব ভালো করে পড়বো, তাহলেই হবে। এক্সপ্রেশনটা এমন ভাবে পড়বো যাতে ওই নিয়মের ওই টাইপের প্রশ্ন আসলে আমি আবার পারি। অনেকে আছে প্রথমে রুল মুখস্থ করে, তারপর প্রশ্ন সলভ করে। এই রুল মুখস্থ করে কিছু হয় না আসলে। তুমি আগে নিজে প্রশ্নটা সলভ করার চেষ্টা করবা, পারতেছো না, তুমি এক্সপ্লেনেশন দেখবা, এক্সপ্লেনেশন বুঝে পড়বা এবং আরো কয়েকটা প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমার জিনিসটা মনে থাকতেছে। এবং ওয়ার্ড, মানে একটা পুরো লাইন তুমি মানে মনে রাখার চেষ্টা করবে। ভোকাবুলারি যখন তুমি পড়বা, তখন তুমি 4টা অপশন পড়বা। ভোকাবুলারি যখন তুমি 4টা অপশনের মিনিং দেখে নিবা, তুমি ওই ভোকাবুলারিতে একটা সেন্টেন্স মনে রাখার চেষ্টা করতে পারো। প্রিপোজিশন, যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ি, তখন কি করি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওটা বাংলাটা মুখস্থ করি। এইটা করে বিশ্বাস করো, তুমি জীবনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখতে পারবে না। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাংলা কম পড়তাম, পাশে যে সেন্টেন্স লেখা থাকতো ওইটা বেশি পড়তাম। তুমি যখন স্পেলিং পড়বা, তখন তুমি কি করবা? তখন তোমার খাতায় লিখতে হবে। স্পেলিং তুমি শুধুমাত্র চোখ বুলে গেলে হবে না, তোমাকে এটা খাতায় বারবার লিখতে হবে। ঠিক আছে? বারবার খাতায় লিখতে হবে। তুমি হয়তো স্পেলিং দেখে তোমার সহজ মনে হবে, যখনই তুমি এটা পরীক্ষার 4টা অপশন দেখবা, তখন দেখবা তুমি ভুলে যেতেছো। এই জন্য এগুলো বারবার প্র্যাকটিস করতে হয়। বুঝতে পারছো আমার কথা? তো যাই হোক, আমার মনে হয় যে আমি মোটামুটি একজন সেকেন্ড টাইমারের জন্য যা যা জানা দরকার আমি সবকিছু মোটামুটি বলে ফেলছি। এবং সেকেন্ড টাইমারদের জন্য আমাদের যেমন পেইড কোর্স আছে, যেটা চলতেছে, তোমরা দেখছো, তোমরা এখানে জানো অলরেডি 3,500 স্টুডেন্ট যুক্ত আছে, জিএসটির পরে শুরু হয়েছে, সামনে আমাদের এক্সাম ব্যাচ আসবে। এটা ছাড়াও আমাদের ফ্রি কিছু কার্যক্রম আছে, আমি বলে দিই। আমাদের তো ফ্রি কোর্স আছে, তোমরা জানো, ন্যানো মেডিকেল কোর্স, কম্প্যাক্ট মেডিকেল কোর্স। এছাড়াও আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে শুধু সেকেন্ড টাইমারের জন্য ডেডিকেটেড। ওখানে মাইনুল ভাই রেগুলার পড়া দেয় এবং পরীক্ষা নেয়, ফ্রি পরীক্ষা নেয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না ওখানে। আর হচ্ছে একটা ফেসবুক গ্রুপ আছে, ওখানেও শুধুমাত্র সেকেন্ড টাইমাররা আছে, কোনো ফার্স্ট টাইমার নেই। আমি আছি, শুধু আমি একাই, বুঝছো? তার বাদে সবাই সেকেন্ড টাইমার, ইনক্লুডিং মাইনুল ভাই। বুঝতে পারছো? তোমরা হয়তো অনেকে চিন্তা করো যে ভাই আমি সেকেন্ড টাইম হচ্ছি, আমার 1 বছর লস হইতেছে। এই 1 বছর লস জীবনে কেউ তোমার দেখবে? তোমার লস হয়েছে, তুমি একটা ভালো জায়গায় চান্স পাইলে, ধরো তুমি মেডিকেলে চান্স পাইলে না, ধরো তুমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাইলে, এই 1 বছর লস কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। এবং আমি তোমাদেরকে একটা কথা আজকে বলি, সেকেন্ড টাইমারদের যে পরিমাণ আবেগ থাকে, মানে চান্স পাওয়ার পর, ফার্স্ট টাইমারদের এটা 10 গুণ, 10 ভাগের 1 ভাগও থাকে না। কারণ ফার্স্ট টাইমাররা এটা সহজে অ্যাচিভ করে ফেলে, তো এই জন্য ওদের এই আবেগটা থাকে না। সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে এটা হচ্ছে মানে দীর্ঘ পরিশ্রমের পরে, ব্যর্থতার পরে একটা অর্জন, যার কারণে তাদের আবেগ অনেক বেশি থাকে। এটা আমরা গ্র্যান্ড সেলিব্রেশনের দিন দেখি। ফার্স্ট টাইমারদের কোনো হেলদোলি নেই, ওরা আসতেছে,
ছবি টবি তুলে চলে যাচ্ছে। সেকেন্ড টাইমার এসে মনে করে ঘিরে ধরতেছে, অটোগ্রাফ নিতেছে, সমানে ছবি তুলতেছে। ওদের মানে ব্যাপারটাই আলাদা, ওদের কাছে ওদের আবেগটাই আলাদা থাকে। এবং আমি একটা জিনিস দেখছি, তোমাদেরকে ফ্র্যাঙ্কলি বলি, সেকেন্ড টাইমাররা মেডিকেল লাইফেও তারাও কিন্তু তাদেরকে অনেক বেশি আমাদের কি মনে হয়েছে জানো, তাদেরকে অনেক বেশি শক্ত মনে হয়, শক্ত মনে হয়েছে, এবং তাদের ডিসিশন মেকিং খুবই ভালো। যেমন আমি বলি, আমরা যারা আছে আমাদের মধ্যে মাইনুল সেকেন্ড টাইমার, মাইনুলের মানে বিচক্ষণতা আমাদের মধ্যে মোটামুটি সবচেয়ে ভালো, বেটার। বুঝতে পারছো? আমার একজন রুমমেট ছিল, নাম হচ্ছে উৎস। ও আমাদের মধ্যে মোটামুটি সবচেয়ে মানে ভালো চিন্তা করতে পারতো, মানে ঠান্ডা মাথায় চিন্তা করার যে ব্যাপারটা, ওটা ওর সবচেয়ে ভালো, কারণ ও ঠেকে ঠেকে শিখে আসছে। ঠিক আছে? এবং তুমি যখন মেডিকেলে চান্স পাই যাবা, তুমি ফার্স্ট টাইমার না সেকেন্ড টাইমার এগুলো বিন্দু মাত্র যায় আসে না, বিন্দু মাত্র যায় আসে না। ঠিক আছে? বরং তোমরা তো দেখছোই, মাইনুল, ধর এখানে মাইনুল যদি লাইভটা নিত, তাহলে এখন যে কজন মানুষ লাইভ দেখতেছে আর 2 গুণ 3 গুণ মানুষ লাইভ দেখতো, কারণ মাইনুল সেকেন্ড টাইমার সেলিব্রিটি হয়ে গেছে। আর আমি প্রথমবার চান্স পাই সেলিব্রিটি হইতে পারি নাই। বুঝছো অবস্থা? পড়ালেখা করো, তুমি ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার কেউ দেখতে যাবে না। জাস্ট আরেকটা জিনিস, সেটা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। যাদের ফ্যামিলি সাপোর্ট আছে, ইউ আর ভেরি লাকি। যদি না থাকে, তাও আমি বলবো যে ম্যানেজ করে 1টা বছর পার করে দাও, 1টা বছরও না, আর এই ডিসেম্বর পর্যন্ত সময়টা পার করে দাও। একটু ভালোভাবে পড়াশোনা করো, তোমার লাইফের মোড় অনেকটাই ঘুরে যাবে। আমি বলবো না যে মেডিকেলে গেলে অনেক মজা, অনেক শান্তি, তোমার জীবনে আর কোনো প্যারা নাই। হ্যাঁ, মেডিকেলে গেলেন জীবনে প্যারার ওই সূচনা হবে, ঠিক আছে, কিন্তু ওইটা একটা স্টেজে উঠে যাও, ওখান থেকে তুমি আগায় নিতে পারবে। এখন তুমি একটা ভালনারেবল স্টেজে আসো, মেডিকেলে যখন তুমি ঢুকে গেলে, তখন দেখবা তোমার জীবনে মোটামুটি 5-7 বছর মেডিকেলের মধ্যে, তুমি 5 বছর 6 বছর মেডিকেলের মধ্যে থাকবে, তোমার লাইফে একটা সিকিউর গতিতে আগায় যাবে। বুঝতে পারছো আমার কথা? তো এই যে ট্রানজিশন পয়েন্ট, এইচএসসি থেকে অ্যাডমিশনের মধ্যে এই টাইমটা হচ্ছে অ্যাডমিশন, যে টাইমটা তোমরা এখন পার করতেছো, এবং সেকেন্ড টাইমেরা সবচেয়ে ভালনারেবল পজিশন পার করতেছো। তো এই সময়ে তোমরা অনেকেই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতেছো না। তো আমরা যেভাবে বলতেছি পড়তে, সেইভাবে তোমরা জিনিসগুলোকে পড়ো। যেমন ইংলিশের ক্ষেত্রে কি বললাম, প্রথমে কোশ্চেন, তারপর এক্সপ্লেনেশন। কিন্তু তুমি যদি কি করো, তুমি যদি জিকের জন্য পড়ো, তাহলে তোমাকে প্রথমে আগে টপিক পড়তে হবে, তারপরে তুমি প্রশ্ন পড়বা, এবং তারপরে তুমি রিভাইজ করবা, এবং প্রতিদিন জিকে ইংলিশের জন্য তুমি 1 ঘন্টা সময় রাখবা। বুঝতে পারছো? এবং আর কি কি বলছি, আর 2-1টা জিনিস আমি বলে শেষ করে দিব। তোমার সিলেবাস কবের মধ্যে শেষ করতে হবে, তোমাদের টার্গেট থাকবে, তোমাদের টার্গেট হচ্ছে সিলেবাস শেষ করতে হবে কবের মধ্যে বলো? তোমাদের টার্গেট থাকতে হবে সিলেবাস শেষ করবো আমি আগস্টের মধ্যে, বা একটু লেট হলেও সেটা সেপ্টেম্বরের মধ্যে তুমি শেষ করে ফেলবা। ঠিক আছে? বারবার রিভাইজ করতে হবে, বইটা ভালোভাবে পড়তে হবে, বারবার রিভাইজ করতে হবে, তাহলে দেখবা তোমার নাম্বার বাড়তেছে। হয়তো আজকে তোমার নাম্বার একটু কম, কিন্তু তুমি যদি লেগে থাকো, তুমি যদি চিন্তা করো আজকে আমি 35 পাইছি, কালকে আমি অবশ্যই চেষ্টা করবো অ্যাটলিস্ট 36 পাইতে, 35-এর কমে যাতে না নামি, তুমি যদি চেষ্টা করো, তাহলে আগানো সম্ভব। সত্যি কথা, এখন ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট অনেক রকম ব্যাপার স্যাপার আছে। আমি কাউকে খারাপ স্টুডেন্ট বলতে চাচ্ছি না। হ্যাঁ, হয়তো এমন হতে পারে কিছু মানুষের একটু হয়তো সৃষ্টিকর্তা হয়তো তাকে পরিশ্রম করার শক্তি কম দিছেন, বা অনেকে আছে অসুস্থ, এরকমও আছে। আমার পরিচিত অনেকে দেখছি যে ওরা ওইভাবে পড়তেই পারে না, অসুস্থ, কিন্তু দেখছি যে ওরা চেষ্টা করে গেছে শেষ পর্যন্ত, এবং দেখা গেছে শেষ পর্যন্ত চান্সটা পেয়েই গেছে। তারা শেষ পর্যন্ত পরিশ্রম করে যায়, তারা কোথাও না কোথাও চান্স পেয়েছে। তোমার যদি বই পুস্তকের সাথে সম্পর্ক থাকে, তুমি কোথাও না কোথাও চান্স পাবাই। আমি আমার বন্ধুদের ক্ষেত্রে দেখছি, যা কিছু আছে, এরা কি করতে জানো, এই যে তোমরা অনেকে পরীক্ষা নেই, তোমরা অনেকে দুর্নীতি করো, চ্যাট জিপিটি দেখে উত্তর দাও, হ্যান ত্যান বই দেখে উত্তর দাও, ঠিক আছে, বা অফলাইনে যারা পরীক্ষা দেয় তারা বন্ধুর দেখে উত্তর দাও না। এরকম আমি যখন পরীক্ষা দিতাম কোচিং এ, আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছি মূলত, তখন দেখছি অনেক বন্ধু 75-এ 75 পাইতো, তখন আমাদের 75-এর মধ্যে পরীক্ষা হতো ইঞ্জিনিয়ারিং, ও যে পরীক্ষাতে তখনই 75 পায়। আমি কোনো পরীক্ষায় জীবনে 75 পাইনি, সব পরীক্ষার 75-এর মধ্যে আমি 68-69 এরকম পাইছি। বুঝতে পারছো? তো আমি জানি তো ও কেমনে 75-এ 75 পাইছে, 75 পাইছে, তাতে কি হয়েছে, কি যায় আসে, কিছু যায় আসে না। ঠিক আছে? তুমি তোমার কাছে ঠিক আছো কিনা, তোমার 80% নাম্বার উঠতেছে কিনা, তোমার 85% নাম্বার উঠতেছে কিনা, তুমি এটা দেখবা। কে দেখে লিখলো, কে দেখে পাশ করলো, কে তোমার পজিশন কত, এগুলো তোমার দেখার বিষয় না। তোমার দেখার বিষয় একটা, যে তুমি রেগুলার 80-85% নাম্বার পাচ্ছ কিনা। আমাদের প্রশ্ন অলওয়েজ স্ট্যান্ডার্ড হয়, আমাদের প্রশ্ন তোমাকে 80 পাইতেই হবে, এটাই হচ্ছে তোমার টার্গেট। তোমার প্লেস যদি লাস্টও হয়, তাও তোমার চিন্তার কোনো কারণ নাই, কারণ তুমি 80 পাইতেছো। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো, যে কোনো সমস্যা আমাদেরকে জানাও,
আমরা চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। কোনো প্রশ্ন যদি বাকি থাকে তাহলে আমাদেরকে জানাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, বুঝছো? আমার মনে হয় না কারো প্রশ্নের উত্তর এই লাইভের পরে বাকি থাকার কথা। আমাদের মেন্টররাও বিভিন্ন পেজে পেজে আছে, তারাও সেখানে রিপ্লাইগুলো দিচ্ছে। তারপরও আমি একবার দেখবনি, যদি কারো রিপ্লাই বাকি থাকে বলে আমার মনে হয়, আমি নিজে যেয়ে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? তোমরা জাস্ট ভালো করে পড়ালেখা করো, ঠিক আছে? ভালো করে পড়ালেখা করো, দেখবা যে ভালো করতে পারবা, ঠিক আছে? তোমাদের অনেক প্রশ্ন আসতেছিল, আমার মনে হচ্ছিল যে একটা সেশন নেওয়া দরকার, এই জন্য নিলাম। আমি মাঝে মাঝে দেখবা সেশন নিচ্ছি। এই সপ্তাহে ধরো সেকেন্ড টাইমে দিলাম, হয়তো সামনের সপ্তাহে 26 ব্যাচের বা সামনের সপ্তাহে 27 ব্যাচের হয়তো আবার নিব, ঠিক আছে? তাহলে ভালোভাবে পড়াশোনা করো, আমার জন্য দোয়া রেখো। তোমাদের সাথে আবারও কথা হবে, আবারও দেখা হবে। যারা ব্যাচে যুক্ত আসো আর জিএসটি পরবর্তী সেকেন্ড টাইম ব্যাচে, তাদের সাথে রেগুলার কথা হয়। আর যারা যুক্ত নাই তাদের সাথেও মাঝে মাঝে কথা হবে। যে কোনো সমস্যা আমাদের পেজগুলোতে মেসেজ দিতে পারো। ইউটিউবে রোড টু ডিএমসি লিখে সার্চ দিলে দেখবা অনেক অনেক ক্লাস আছে, তোমরা সেই ফ্রি ক্লাসগুলো দেখতে পারো। প্লেলিস্ট সেকশনে যাবা, যা দেখবা অনেক 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 ক্লাস আছে, বুঝছো? তুমি অবাক হয়ে দেখবা, আরে এত এত ক্লাস, ঠিক আছে? এগুলো তোমরা দেখো, দেখবা যে আলটিমেটলি ভালো হবে, ঠিক আছে? আর অনেক অনেক পরীক্ষা দাও, যেগুলো চ্যাপ্টার সমস্যা সেগুলো ক্লাস দেখো, নিজে সলভ করার চেষ্টা করো, দেখবা যে নাম্বার ভালো করতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা আজকে এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকো। আর অনেকে কোর্স সম্পর্কে জানতে চাইছো, তো আমরা ওই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই তোমাদের। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা কোর্স সম্পর্কে জানতে পারবা। কোর্স সম্পর্কে খুব বেশি এখানে জানাইতে চাই না, অনেকে জিজ্ঞাসা করতেছো ভাই কোর্স কবে শুরু হয়েছে, কবে শুরু হবে, পেমেন্ট কত, হ্যান ত্যান। এগুলো তোমরা হচ্ছে এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট রাখতে পারো, এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা কোর্স সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে? আর তোমাদের যে কোনো প্রশ্ন, আমাদের যে পেজ আছে দেখবা, ডক্টর অনন্ত শাহ নামে পেজ আছে, ডক্টর মাইনুল ইসলাম সফল নামে পেজ আছে, ডক্টর রিজবি তৌহিদ নামে পেজ আছে, কিছু নাহলে রোড টু ড্রিমস আরটিডি নামে পেজ আছে। মানে তুমি যে পেজে লাইভটা দেখতেছো, তুমি সেই পেজে মেসেজ দিয়ে জানালেও কিন্তু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন গুড বাই। একটু গলা ভাঙা, তারপরও আমি চেষ্টা করছি আসলে তোমাদের গাইডলাইনটা কমপ্লিট করার। হয়তো সাউন্ড খুব একটা ভালো আসে নাই, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। ওকে, ঠিক আছে? তাহলে ভালো থাকো, গুড বাই, দেখা হবে তোমাদের সাথে আবারও।